আমি জামাত ইসলামের একজন সাধারণ কর্মী, এখন একটা দায়িত্বে আছি। আমার বিরুদ্ধে ২৫০ মামলা দেওয়া হয় মাত্র ৩ মাসের ব্যবধানে। আমাকে ২৫০ মামলা দেওয়ার পর আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুধু জারি করে নাই, ২০ লাখ টাকা তারা শীর্ষ সন্ত্রাসী দাবি করে। আমাকে যদি আপনাদের মনে হয় কোনো দিক বিচারে যে আমি শীর্ষ সন্ত্রাসী পর্যায়ে পড়ি, তাহলে আমি আপনাদের কাছে নিজেকে উপস্থাপন করলাম। আপনারাই ঠিক করবেন যে আমার মতো একজন মানুষ বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় যেতে পারে কিনা। অথচ বর্তমান ডিএমপি কমিশন, মানে সেই সময় ডিএমপি কমিশনার তাদের পেজেস মানে ওয়েবসাইটে আমাদের নাম দিয়ে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো, আমাদেরকে ধরিয়ে দিতে হবে। তার মানে তখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ধরা মানে হচ্ছে শুধু গ্রেপ্তার করা না, শুধু জেলখানায় নেওয়া না। আমাদেরকে ধরা মানে হচ্ছে আমাদেরকে হত্যা করবে, অথবা আমাদেরকে গুম করবে, অথবা আমাদেরকে ক্রস ফায়ার দিবে। স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছি যে কোনোভাবে আইনের কাছে গিয়ে আমরা কোর্টে যাওয়া যায় কিনা। আমরা কোর্টে যাওয়ার চেষ্টা করলাম। কোর্টে গিয়ে দেখলাম যে কোর্টে আমরা যাওয়ার আগে গোয়েন্দা সংস্থার লোকেরা কোর্ট ঘেরাও করে, ইভেন আমাদের আইনজীবী যারা আমাদের মামলাগুলো ফেস করবেন, আমার শ্রদ্ধেয় আইনজীবী আমার ডানে আছেন। আমি একটু আগে বলছিলাম যে আমার অনেক মামলা ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই হাইকোর্টে যখন আমি সারেন্ডার করেছি, তারপরে উনি যখন আমি গ্রেপ্তার হয়েছি, উনি অনেক মামলা আমাকে জামিন করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি আজকের এই সুযোগে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। যে আমাকে তখন ২০১৪ সালের ৯ আগস্ট আমাকে গ্রেপ্তার করা হয় এই মোহাম্মদপুর থেকেই, এবং তৎকালীন ডিসি বিপ্লব তখন এখানকার দায়িত্বে ছিলেন। আমি এখানকারই একটা প্রোগ্রামে আসছিলাম, ১৫ জন ভাইকে নিয়ে একটা প্রোগ্রামে বসছি, একেবারে ঈদ পূর্ণমিলনী, তখন ঈদের পরে ঈদুল আজহার পরে ঈদ পূর্ণমিলনীর প্রোগ্রামের জন্য আমরা কিছু ভাইদের নিয়ে বসছি জাস্ট চা খাওয়ার জন্য। তো আমাকে এসে যখন গোয়েন্দা সংস্থার লোকরা দেখলো, বলল যে আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমাদের সাথে একটু যেতে হবে। তো যেতে হবে, আমি জুতা পরতে যাব, জুতা পরতে দিবে না, ফোন নিব, ফোন নিতে দিবে না। তো তখন বুঝলাম যে সিনারিওটা খুব ভালো না। তৎকালীন ডিসি বিপ্লবের কাছে নিয়ে যাওয়া হলো। বিপ্লব সাথে সাথেই বলল যে আপনি আমার হাতে পড়েছেন, আপনার তো কপালটা ভালো না, আপনি অন্য কারো হাতে পড়লে হয়তো একটা ব্যাপার ছিল, আপনি তো আমার হাতে পড়ে আপনি ভালো করেন নাই, আপনি কোন সাহসে এই মোহাম্মদপুরে ঢুকেছেন। তা আমি শুধু এতটুকু বললাম যে মোহাম্মদপুর বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন জায়গা, বা এখানে কি আলাদা কোনো ভিসা করতে হবে। এইটুকু বলার সাথে সাথে উনি চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে আমাকে মানে গায়ে হাত দেবেন এরকম আর কি। তো ওনার পাশে যারা অফিসার ছিলেন ওনাকে থামিয়ে দিয়েছে যে স্যার প্লিজ। তো আমি বুঝলাম যে সিনারিটা ইজ নট গুড, মানে এটা খারাপের দিকে যাচ্ছে এবং সিভিয়ার এসে যাচ্ছে। আমার যে ১৪ জন গ্রেপ্তার করা হয়েছে, ১৪ জন থেকে আমাকে সাথে সাথে আলাদা করে ফেলা হলো। আমাকে আলাদা করে ফেলে আমাকে কয়েকজন ডিবির হাতে দিল, আমাকে গাড়িতে উঠালো। তখন রাত ৩টার সময় আমার বাসায় নিয়ে গেল, আমাকে আমার বাসায় মেম্বার যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আমার ৯৩ বছর বৃদ্ধা মা বাসায়, আমার ১০০ প্রায় কাছাকাছি আমার বাবা বাসায়, আমার তখন ২ বছর বেবি সে বাসায়, আমার ফার্স্ট বেবি তখন ২ বছর বয়স চলতেছে তার, সে তখনও ফিডিং করে ২ বছর, মানে 1 বছর ৯ মাস বা ১০ মাস চলতেছে। আমি স্বাভাবিকভাবেই বৃদ্ধা মা বাচ্চা সামনে আমি যেতে চাইনি। আমি বললাম যে বাসায় আমাকে নিয়েন না, আমার বাচ্চা, আমার বাবা আছে, আমার বৃদ্ধা মা আছে, আমার বাচ্চাটাও নিতে পারবে না এটা। আমার ওয়াইফ চক্ষু বিশেষজ্ঞ, একজন ডাক্তার, ও খুব সফট মানে লাইফ লিড করে, এগুলো ও নেওয়ার মতো ওদের ক্যাপাসিটি থাকার কথা না। আমি খুব রিকোয়েস্ট করলাম, ওকে জোর করে নিয়ে গেল, এবং নিয়ে গিয়ে আমাকে দেখেন বাসায় নেওয়ার পরিবর্তে আমাকে ছাদে তুলে ফেললো। তো আমি এটা লম্বা হিস্ট্রিতে যাচ্ছি না। ছাদে তুলে আমাকে 2টো অপশন দিল, পেছনে হ্যান্ডক্যাপ বেঁধে 2টো অপশন দিল। যদি আপনি এখন থেকে ছাদ থেকে লাফ দেন, তাহলে আপনি পালিয়ে বেড়ানো হিসাবে আপনি মৃত্যুর মুখে পতিত হয়েছেন বলে কালকে পেপারে যাবে। আর যদি আপনাকে এখন সরাসরি ফায়ার করি, তাহলে আপনি বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছেন, আমরা 2টো অস্ত্র দেখাবো, আপনাকে আমরা বন্দুকযুদ্ধে আপনি মারা গেছেন। 2টোর মধ্যে কোনটা আপনার চয়েস? কান ইউ ইমেজিন? আপনি এটা ভাবতে পারবেন যে একজন মানুষ আমার সামনে 7 জন লোক বসে আছে, এবং আমার হ্যান্ডকাপ পরানো অবস্থায় বলতেছে হয় লাভ দিবেন, না হলে আপনাকে মানে গুলি করা হবে। 2টোর মধ্যে কোনটা আপনার চয়েস? মানে এগুলো আসলে হয়েছে কি, যে আমার সম্মানিত চিকিৎসক বৃন্দ আছেন, মানে আমাদের লাইফটাকে আমরা বলি যে এক্সটেনশন লাইফ তো বলা যায় না, আল্লাহ তাআলা মানুষকে যেটা হায়াত দিয়েছেন আমাদেরকে তো সেটাই নির্ধারিত আছে, কিন্তু এটা বেসিক্যালি এটা বোনাস লাইফ আর কি। আমি এখন যে দাঁড়িয়েছি, আমি খুব বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না। দাঁড়িয়ে থাকতে পারি এটা আমি কাউকে বলি না সরি, যে এটা যেহেতু ডাক্তাররা আছেন, আমার ওয়াইফ একজন ডক্টর, আমি টুকটাক চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। আমাকে যখন আমি বের হয়ে আসি, 4.5 বছর আমি জেলখানায় থেকেছি। আমার ২৫০ মামলা কিন্তু জামিন হয়ে গেছে 6 মাসের মাথায়। ইটস সিম্পল কেস, মানে
প্রচলিত আইনে 6 মাসের মাথায় জামিন হয়ে গেছে, কিন্তু আমার বের হতে হয়েছে 4.5 বছর পর। আমি থার্ড টাইম বের হয়েছি, 3বার বের হয়েছি। প্রথম বের হওয়ার সাথে সাথে আমাকে ডিবি এসে তুলে নিয়ে গেল। শুধু তুলেই নিয়ে যায় নাই, বললো যে আপনি তো জেলে ভালো ছিলেন, বের হলেন কেন? আমি বললাম কেন? আমাকে আবার হ্যান্ডকাপ পরালো, চোখ বাঁধলো, মাইক্রোতে তুললো। মাইক্রোতে বসে তারা পরস্পর আলোচনা করতেছে যে তার জন্য অ্যাম্বুলেন্স রেডি করেন, কোনো সাংবাদিক যেন জানতে না পারে, এবং কোন স্পট ঠিক করা ছিল সেই স্পটে তাকে নিয়ে যাওয়ার পর যেন আর কোনোভাবে এটা বাইরে কেউ যেতে না পারে। কিন্তু তখন তো এত সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্রং ছিল না। তারপর একটা ছবি আমার কোনো রিলেটিভ বা আইনজীবীরা তুলতে পেরেছিলেন, সেই ছবিটা খুব ব্যাপকভাবে দেশে বিদেশে ভাইরাল হয়ে যায়। এবং যে অফিসার আমাকে জেল গেট থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আমার জামিন হওয়ার পরেও, এবং আমি আমার সম্মানিত আইনজীবী আছেন, আমার হাইকোর্টের অর্ডার ছিল খোকন ভাই যে নো অ্যারেস্ট নো হ্যারেস, অর্থাৎ আমাকে অ্যারেস্টও করা যাবে না, হ্যারেসও করা যাবে না, ডিউ প্রসেস ল। কোনোভাবে আমাকে গ্রেপ্তার তো পরে আমাকে কোনো মানে যন্ত্রণা দেওয়া যাবে না বা আমাকে কোনো রকম হয়রানি করা যাবে না। আমি ওই কাগজটা, এক হাতে আমার একটা কোরআন শরীফ ছিল আর এক হাতে ওই পেপারসটা ছিল, হাইকোর্টের পেপার। আপনি এটা ভাবতে হবে আজকে বাংলাদেশকে, যে আমরা এখন যে বলি যে তাদের দল ভালো, চাইলে তারা মানে তাদের ড্রাইভার ভালো, গাড়ি ভালো, শুধু ড্রাইভারটা খারাপ ছিল। আসলে এগুলো ড্রাইভার আর গাড়ির প্রশ্ন না, গোটা চিন্তা দৃষ্টিভঙ্গিটা তারা কোন জায়গায় নিয়ে পৌঁছেছে। আমি বললাম যে দিস ইজ মাই পেপার, হাইকোর্ট পেপার, আর এক হাতে আমার কোরআন শরীফ, আর কিচ্ছু নিয়ে বের হয়নি আমি। আমার আইনজীবীরা বলেছিলেন সিম্পলি তুমি বের হবা। আমি পেপারটা ডিবি, গোয়েন্দা সংস্থা, আরও অনেক সংস্থার লোকজন ছিল, আমি গাড়িতে দিলাম ওনাদের হাতে। বলল যে মাসুদ ভাই আপনি তো পলিটিক্স করেন, আপনি তো বুঝেন, আপনি তো ছোট মানুষ না, আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ওই কাগজ দিয়ে কি হবে? ওই কাগজ হলো এই পর্যন্ত, হাতে দেখাইতেছে আমাকে, মানে আমার হাত ধরে আমাকে বুঝাই দিয়েছে, চোখ তো বাঁধা, হাত ধরে আমাকে দেখাইতেছে যে ওই পেপারসের মানে ক্ষমতা হলো এই পর্যন্ত, কবজি পর্যন্ত, আর আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। আমার হাত ধরে বুঝাইতেছে যে দিস ইজ পাওয়ার আর দিস ইজ আওয়ার পাওয়ার, আমাদের হলো এই পর্যন্ত ক্ষমতা, আমাদের হাত লম্বা এত দূর। সুতরাং ওইসব কাগজপত্রে কোনো কাজ হবে না, ওগুলো পকেটে রেখে দেন। আমাকে রাত 3:30 পর্যন্ত তারা চেষ্টা করেছিল ক্রস ফায়ার করার জন্য, এটা আমি বলছি তাদের অফিসারের কথা। 3:30টায় এসে আমাকে এক প্লেট খাবার দিয়ে বললো যে আপনি এখন খান। আমি রোজা ছিলাম তখন, সোমবার, আমি সাধারণত সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখতাম, আমি রোজা রেখেই বের হয়েছি, মানে ইফতার করে কোনোভাবে সন্ধ্যার পরে বের হয়েছে, আমি খাইও নাই। তারপর আমি বলছি গাড়িতে উঠে যে আমি রোজা ছিলাম, আমাকে একটু খাবার দিলে ভালো হয়। বলছে খেতে পারবেন, বেঁচে থাকলে তো খেতে পারবেন। মানে এগুলো একটা সেন্টেন্স আপনাকে কোন জায়গায় নিয়ে যায় এটা আপনি ভাবতে পারবেন? যে রোজা ছিলেন, খাবেন, এটা তো পরে, আগে বেঁচে থাকলে না খেতে পারবেন। আমাকে 3:30টার সময় একজন কানের কাছে এসে বলল যে মাসুদ ভাই ইউ আর গুড লাক, আপনার একটা ভালো খবর আছে। আমি বললাম আমি তো খারাপ খবরই শুনি নাই। বলে মাসুদ ভাই ভান করেন না। আমি বললাম কেন? বলছে আপনার এখনো চোখ বাঁধা, পিছনে হ্যান্ডকাপ, কোথায় ফালাই রাখছে আপনি কি জানেন? আমি বললাম না ভাই, আমি তো বুঝতেছি না যে কোথায় আমাকে ফালাই রাখছে। বলছে আপনাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল, আপনাকে ক্রস ফায়ার দেওয়া, এবং জায়গা, লোকেশন, টিম, এভরিবডি মানে প্রিপার্ড ছিল। শুধুমাত্র একটা ছবি কে বা কারা তুলেছে ওইটা ভাইরাল হয়ে গেছে, এবং প্রত্যেকের আইডেন্টিটি সহ তার বাসা, ফ্যামিলি মেম্বার, লোকেশন সব দিয়ে দেওয়ার কারণে এটা হাইলি মানে গভর্নমেন্ট লেভেলে আলোচনা হয়ে আপনার এটা আপাতত ক্যান্সেল করা হয়েছে, যে আপনাকে এখন ক্রস ফায়ার দিলে এই অফিসাররা ফেসে যাবে, সেই জন্য এটা ক্যান্সেল হয়েছে। আমি শুধু বললাম যে দেখেন এগুলো কিছু না, এটা আল্লাহর ফায়সালা, আল্লাহ চান নাই তাই হয় নাই। তো এরপর আমি তাকে বললাম যে দেখেন আমার 4.5 বছর আমার জেলখানা, আমি 3বার বের হলাম, প্রতিবারে আমাকে ডিবিতে নিয়ে যায়। আমাকে ওই জেলখানার যারা জেলার থাকে, সুপার থাকে, ডেপুটি জেলার থাকে, বলছে মাসুদ আপনি তো সরাসরি বাসা যেতে পারবেন না, আপনাকে আগে ডিবিতে যেতে হবে। আমি বললাম কেন ভাই? বলছে ভাই কেনর জবাব আপনি জানেন না। এখানে একটা কথা বলি আপনাদের, আমি এটা বলেছি বহুবার, যে বাংলাদেশটা তো আসলে বাংলাদেশ ছিল না। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশটাকে একটা রাষ্ট্রের অঙ্গরাজ্য করা হয়েছিল। আমাকে প্রতিবারই বলা হতো যে আপনার বের হওয়া মুক্তির সিদ্ধান্তটা বাংলাদেশে হচ্ছে না, আপনার মুক্তির সিদ্ধান্তটা হচ্ছে দেশের বাইরে। আজকে যেমন বারবার কথা উঠছেন, আমাদের ছেলেরা বলছে না যে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে, সংসদে কে যাবে, নেতৃত্ব কে তৈরি করবে, এটা বাংলাদেশ ঠিক করবে। এই জায়গাটা কিন্তু হঠাৎ আজকে হয় নাই, আমাকে সেভারেল টাইম বলা হয়েছে। ইভেন দো আমি বলি যে আমি বললাম যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমি কথা শেষ করে দেবো এখনই। আমাকে প্রথমবার রিমান্ড ছাড়াই, এই যে আইনজীবী আছেন, ডাক্তাররা আছেন, রিমান্ডে নিয়ে আপনি অত্যাচার করার তো কোনো কথা নাই, সেখানে রিমান্ড ছাড়া আনঅফিসিয়ালি আমাকে 4 দিন প্রথম আটকে রাখা হয়। এবং মজার ব্যাপার দেখেন, আমাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদপুর থেকে, আমাকে বলা হলো রামপুরা ব্রিজের নিচ থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে মিথ্যার তো একটা শেষ থাকে। আমার নিজের চোখে তো আমি দেখেছি যে আমাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে।
আমাকে তারপরে তারা প্রচার করে দিল যে আমাকে রামপুরা ব্রিজে অজ্ঞাত এক জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, যেখানে আমি মানে সন্ত্রাসের ইয়া করছিলাম আর কি, প্ররোচনা দিচ্ছিলাম। সেখানে ব্যাপক পরিমাণে বোমা তারপরে এগুলো উদ্ধার করা হয়েছে, অথচ আমি 14 জন ভাইকে নিয়ে আমি ঈদ পুনর্মিলন প্রোগ্রামে ছিলাম। আমাকে যখন তারা টর্চার করে, 4টা চেয়ার এরকম, এই যে চেয়ারগুলো নড়াচড়া করে এরকম, মানে হুইল চেয়ার যেগুলো আছে, এইরকম 4টা চেয়ার এক জায়গায় করে চোখ বেঁধে আমাকে উপরে নিয়ে গেল। প্রথম দিন যখন আমার রিমান্ড হয়, একসাথে আমার 13 দিন রিমান্ড, আর মোট আমার 67 দিন রিমান্ড ছিল একটানা। এবং প্রত্যেকটা রিমান্ড কিন্তু হয়ে থানায়, বাট আমাকে নিয়ে যায় ডিবিতে, আমি বললাম যে ভাই ডিবিতে নেন কেন? আমার থানা তো মতিঝিল, আমার থানা তো রমনা, আমার থানা তো খিলগা, আমার থানা তো ডেমরা মামলা, আমার রিমান্ড তো হচ্ছে ধানমন্ডিতে, আমাকে ওখানে নিচ্ছেন কেন? বলছে যে আপনার হায়ার অথরিটির সাথে আপনার রিমান্ড হবে, পুলিশ অফিসারদের সাথে আপনার রিমান্ড হবে না। আমাকে যখন চোখ বেঁধে উপরে রিমান্ডের জন্য নিয়ে যায়, যখন চেয়ারে শোয়াবে, আমি বললাম শোয়াই রিমান্ড নিতে হবে কেন? তখন শুধু একজন আমাকে বললো যে, চোখ বাঁধা বললো যে আপনি কথা বন্ধ করেন, কথা বন্ধ না করলে আপনার মানে পরিস্থিতির আরও খারাপ হবে। তা আমি কথা বন্ধ করলাম। আমাকে 4টা চেয়ারে শোয়ালো, 2 পা একটা চেয়ারের সাথে বাঁধলো। এরপর আমার এই হাঁটুর উপর থেকে নিচ পর্যন্ত এবং পায়ের পাতাগুলো, ওরা আমাকে পরে বলেছে যে আপনার যে টর্চারটা, এটা হয়তো আপনি আজকে বুঝতে পারবেন না, যদি বেঁচে থাকেন, থাকবেন কিনা জানি না, যদি বেঁচে থাকেন তাহলে লং টার্মে আপনাকে এগুলো সাফার করতে হবে। তাদের আপনারা নিশ্চয়ই কেউ কেউ জানবেন যে তাদের টর্চারের একটা টেকনিক আছে, যে টেকনিকটা তাৎক্ষণিকভাবে যতটুকু না অ্যাটাক করে, ওটা লং টার্মে আপনাকে বেশি সাফারিংসের দিকে নিয়ে যায়। আমার পায়ের পাতাগুলো আমি বেশিক্ষণ নিচে রাখতে পারি না। আমার এই হাঁটুর উপরে যে মাসেলটা আছে, এটা 10 মিনিট 15 মিনিট খুব বেশি জোর দাঁড়িয়ে থাকলে এরপরে এগুলো আমাকে টেনে ধরে। অর্থাৎ আপনি বেশি সময় রান করতে পারবেন না, বেশি সময় আপনি হাঁটতে পারবেন না। বা আমার হাঁটু যেটা আছে, এই হাঁটুর উপরে আমি খুব বেশি সময় ভর করতে পারি না। আমার 2টো হাঁটুতেই তারা হাতুড়ি দিয়ে, মানে আপনারা তো হাতুড়ি লীগের কথা শুনেছেন, হাতুড়ি প্রশাসনের কথা তো নিশ্চয়ই বোধহয় আপনারা শুনবেন না, কিন্তু আমি নিজে দেখে এসেছি যে তাদের প্রত্যেকের রুমে, ডিবির যতগুলো, আমার তো বোধহয় এমন রুম নাই যে রুমে আমাকে নেওয়া হয় নাই, কারণ আমার 200টা মামলা রিমান্ডে প্রত্যেকের রুমে আমাকে যেতে হয়েছে। এবং প্রত্যেকের রুমে আমি দেখতাম যে কেচি আছে, প্রত্যেকের রুমে আমি দেখতাম হাতুড়ি আছে, প্রত্যেকের রুমে আমি দেখতাম যে এই যে মানে ইয়াটা টেনে উঠায় না, নখ টেনে উঠায়। তা আমি বললাম যে হোয়াট ইজ দ্য সিনারিও, কেন এগুলো ডিবির অফিসে এগুলো কেন? এটা কি কোনো সন্ত্রাসের জায়গা? এটা কি অস্ত্রধারীদের জায়গা? কেন এখানে কেচি থাকবে? কেন এখানে হাতুড়ি থাকবে? কেন এখানে নখ টানার জন্য প্লাস থাকবে? তার মানে হচ্ছে আপনাকে করা হবে না হবে, মেন্টালি এগুলো দেখেই আপনাকে অর্ধেক শেষ করে ফেলা হবে। আপনি দেখেই যেন বুঝতে পারেন সামথিং হ্যাপেন, অর্থাৎ আপনাকে যা বলা হবে আপনি তাই করবেন। অস্ত্র আছে কিনা, না থাকলেও যেন বলতে হয় হ্যাঁ অস্ত্র আছে। আপনি যেন স্বীকার করতে হয় যে হ্যাঁ এই মামলার সাথে আমি আছি। মানে আপনাকে এনভায়রনমেন্টালি একটা টর্চার আপনার উপরে করা। আমি শেষ করতে চাই যেটা বলে, দেখেন আজকে শুধু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির অথবা আমি শফিকুল ইসলাম মাসুদ, এটা মেজর ব্যাপার না। আমাকে এমনভাবে যখন অত্যাচার করা হলো যে আমি সেন্সলেস হয়ে গেলাম, ওরা একটু ভয় পেয়ে গেল, আমার ভমিটিং হলো। পরের সিজনারটি আমি পরে ওদের অফিসারদের কাছে গিয়ে শুনেছি, আমাকে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে গেল, একদম মানে খুব সিকিউরড অবস্থায় নিয়ে গেল, যেন কোনো মিডিয়া কেউ যেন জানতে না পারে। বাট কেউ না কেউ তো এটা জেনে যায়। সাথে সাথে ওখানে জানাজানি হয়ে গেল, আমাকে ওখান থেকে আবার ট্রান্সফার করে ফেলা হলো, নিয়ে এলো গাড়িতে নিয়ে আসতে আসতে। যখন আমার সেন্স ফিরেছে তখন অফিসার পরস্পর গালিগালাজ করতেছে যে নির্দেশ দেওয়ার সময় মনে থাকে না, মাইট দেওয়ার সময় মনে থাকে না, এখন যদি এই শফিকুল ইসলাম মাসুদ মারা যায় তো তোমাদের তো কিছু হবে না, চাকরি তো আমাদের যাবে। এই পরস্পর গালিগালাজ করতেছে আমি যেই প্রিজন ভ্যানে করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সেন্সলেস অবস্থায় আমি আর যখন বমিটিং হচ্ছে, তখন আমাকে কোনো হুইল চেয়ার বা কোনো চেয়ার না দিয়ে একদম স্রেফ প্রিজন ভ্যানের একটা ফ্লোর সেখানে আমাকে শোয়ায়, তারপর ওখানে নিয়ে আমাকে আলাদা করে রাখা হয়েছে, যাতে আমি কারোর সাথে কপারেশন করতে না পারি, এই কথাগুলো কাউকে বলতে না পারি। 7 দিন আমাকে সুস্থ করার পর তারপরে তাকে কোর্টে তুলেছে যেন আইনজীবীদেরকেও আমি এটা বলতে না পারি। আমাকে পরে এসে খুব কনভিন্স করার চেষ্টা করলো, হাত ধরলো, কেউ এসে আমাকে খুব বোঝানোর চেষ্টা করলো যে ভাই একসময় ঠিক হয়ে যাবে। মানে এখন লোভ দেখানো শুরু করছে। যখন আমি একটু সুস্থ হলাম, এই চেয়ারে যারা বসে তারা শুধু এমপি হয় না, তারা মন্ত্রী হয়। এই আগে নির্দেশ দিচ্ছেন আপনারা, আমরা মন্ত্রীদের পিটাইছি, এখন আবার যারা এখানে বসবেন ভবিষ্যতে আপনারা মন্ত্রী হবেন। মানে উপহাস করার, মানে ঠাট্টা করারও তো একটা মানে সীমা থাকে আর কি। তো আমি বললাম যে ভাই কি করতে হবে? বলে যে আপনি শুধু আইনজীবীদেরকে কথাগুলো বলবেন না, যদি আইনজীবীদের বলেন তাহলে আপনার কিন্তু আরও রিমান্ড বাড়বে, আপনার ক্ষতি হবে। আপনি এগুলো বলতে যায়েন না, আপনি বলবেন যে আমি ভালো আছি, কোনো অসুবিধা নাই আমার, আমি ঠিকঠাক আছি, তাহলে আপনার রিমান্ডগুলো আমরা নেব না, আপনার রিমান্ড আর হবে না।